বর্তমানে বাংলাদেশের এই 2024-এ এসে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হলো, এটি কিন্তু আমেরিকার সিআইএ মডেলকে অনেকটা অনুসরণ করে। এই সিআইএ মডেলকে যদি আমরা দুইটি ভাগে ভাগ করি, প্রথম যেটি হচ্ছে এই সিআইএ মডেল কি মধ্যপ্রাচ্যের মতো সিরিয়া বা লেবানন বা ওইখানের দেশগুলোর মতো একটি গৃহযুদ্ধের মতো দেশে পরিণত করে বাংলাদেশে, নাকি আমেরিকার পরম বন্ধু জাপান বা সাউথ কোরিয়ার মতো একটি অর্থনৈতিকভাবে একটি বড় শক্তিতে রূপান্তরিত করতে বাংলাদেশকে সাহায্য করবে, এবং এর মাধ্যমে এই ইন্দো প্যাসিফিক এবং এই যে রিজিয়নে বাংলাদেশকে তার পাশে রেখে এখানে তার আধিপত্য বিস্তারের একটি চেষ্টা করবে। তো আমরা যদি দেখি গত 15 বছরে এই বাংলাদেশের বিএনপির মাধ্যমে এই মডেলটি কিন্তু তারা আমেরিকা এসিআই মডেলটি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে পারত, কিন্তু দেখা গেছে যে গত 15 বছরে এখানে বিএনপি অনেক ধরনের ছোটোখাটো বা বড় অনেক আন্দোলন করেছে, বা 2018-তে নির্বাচনে অংশগ্রহণ করেছে, বা এর আগে নির্বাচনেতে অংশগ্রহণ 24 নির্বাচনে অংশগ্রহণ করেনি, বা কিন্তু ওরকম কোনো বড় আন্দোলন কিন্তু এখানে বিএনপি কখনোই করতে পারেনি। সো তারা চিন্তা করে যে এটা বিএনপির মাধ্যমে এই সিআই মডেলটি কখনোই বাংলাদেশে দীর্ঘমেয়াদী এভাবে প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এবং এখানে তৃতীয় যে বিষয়টি আসছে, দেখেন আগামী 2 থেকে 3 মাস পরে নভেম্বর মাসে আমেরিকার নির্বাচন, এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস। দেখেন এবং চতুর্থ যে বিষয়টি আছে, এই সিআইএ মডেলটির মাধ্যমে এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমেরিকা কী ধরনের তাদের সুযোগ সুবিধা এবং কী তারা আশা করছে। এবং পঞ্চম যে বিষয়টি আছে, এই আওয়ামী লীগ সরকারকে এই 2024 সালে এসেই কেন উৎখাত করতে হলো, তার দুই এক বছর আগে বা 2-1 বছর পরে নয় কেন। এবং 6 নম্বর যে পয়েন্টটি হচ্ছে, এই ইন্দো প্যাসিফিক বা এই ভারতীয় উপমহাদেশে এই ইন্ডিয়া কেন যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি থ্রেট হিসেবে তারা মনে করছে। এবং 7 নম্বর পয়েন্টটি হচ্ছে, এই 1975 সালে যেভাবে ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 ইমপ্লিমেন্ট করার মাধ্যমে তখন ওই মুহূর্তে শেখ মুজিবের সরকারকে উৎখাত করেছিল, এবং ঠিক সেভাবেই 2024 সালে এসে সেই ট্র্যাক 1 ফর্মুলা ব্যবহার করে কীভাবে তারা এই আওয়ামী লীগ সরকারকে সেম ওয়েতে উৎখাত করলো। এবং 8 নম্বর যে পয়েন্টটি হচ্ছে, বাংলাদেশের যে গত 15 বছর যেই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে শাসন কাল পরিচালনা করলো, এবং খুব অল্প দিনেই ছাত্ররা আন্দোলন করে এই ফ্যাসিস্ট সরকারকে এই সরকার থেকে প্রতিহত করে সরিয়ে দিল। এবং এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন সরকার গঠিত হলো, এবং বাংলাদেশের আশেপাশে যে ভারতের 7 সিস্টার বা তিব্বত বা উইঘর বা হংকংয়ে কী ধরনের প্রভাব ফেলতে পারে। এবং 8 নম্বর যে পয়েন্টটি রয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশ সেনাবাহিনী কেন সমর্থন দেবে এবং কী কারণে সমর্থন দেবে, এবং সমর্থন দেওয়ার পাশে কী কারণগুলো রয়েছে। এবং 9 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আগামী 1 বছর বা 6 মাস যাওয়ার পরে আওয়ামী লীগ এই যেই দলটি এবং বিএনপি দলটি দুটি একসাথে পরবর্তীতে এই সরকারের বিরুদ্ধে আবার কোনো আন্দোলনে জড়াবে কিনা। যেমন 1/11-এর পরে কিন্তু দেখা যায় ফখরুদ্দিন মাইনুদ্দিন সরকারের বিরুদ্ধে এই আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার একসাথে আন্দোলন করার মাধ্যমে আবার একটি নির্বাচন সংগঠিত করতে পেরেছিল। এবং 10 নম্বর যে পয়েন্টটি হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি রোহিঙ্গা সমস্যা সমাধানে কী ধরনের স্টেপ বা কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেটি আমরা দেখি। আশা করি আমার এই প্রশ্নগুলো আপনাকে বলার পরে আপনাদের সামনে অনেকগুলো প্রশ্ন এসেছে, এবং আজকে এই আলোচনায় আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। এখন যদি আমরা প্রথম প্রশ্ন থেকে আলোচনা করি, দেখব যে গত কিছুদিন যাবৎ প্রথম আলোতে একটি পত্রিকায় আমরা দেখেছি এবং আরও কিছু আন্তর্জাতিক মানের পত্রিকায় দেখেছি যে এখানে আমেরিকার সিআইএ এবং রয়ের মাধ্যমে মধ্যে একটি ঝামেলা লেগে গিয়েছিল, যে আমেরিকার সিআইএ বলেছিল যে কখনোই এখানে বাংলাদেশে আর
এই 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 বর্তমানে যে সরকার, এটি কোনোভাবেই রাখা যাবে না, এই আওয়ামী লীগ হাসিনার সরকারকে রাখা যাবে না, এটিকে এখান থেকে সরাতে হবে। কিন্তু আপনারা দেখব যে গত 2009 সাল থেকে এই পর্যন্ত এই রয়ের সাহায্য সহযোগিতা নিয়েই এই সরকারটি বাংলাদেশে পরিচালিত হচ্ছিল এবং বাংলাদেশের প্রতিটি সেক্টরে এই রয়ের আধিপত্য ছিল। কিন্তু এখানে আমরা দেখব যে গত 1-1.5 মাসে আমরা যদি দেখতে পারি যে এই রকে হটিয়ে আমেরিকা তাদের সিআইএ মডেল বাস্তবায়ন করতে এখানে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং প্রথম স্টেপটি তারা নিতে সক্ষম হয়েছে এবং এই এখান থেকে প্রতিহত হয়ে চলে গিয়েছে। এবং সিআইএ মডেলটির যদি দুটি উপসর্গ আমরা এখানে একটু মনোযোগ দিয়ে দেখি, একটি হচ্ছে গিয়ে, প্রথম উপসর্গটি হচ্ছে বাংলাদেশকে তারা মধ্যপ্রাচ্যের মতো, সিরিয়া বা লেবাননের মতো বা ইয়েমেনের মতো একটি যুদ্ধবিগ্রহ এবং গৃহযুদ্ধের মতো একটি পরিস্থিতির মাধ্যমে তারা এখানে তাদের আধিপত্য বিস্তার করবে আমেরিকা না, এবং নাকি এখানে দ্বিতীয় যে উপসর্গটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে এম্পাওয়ারমেন্টের মাধ্যমে। সেটি কীভাবে দেখব যে আমরা এখানে জাপান এবং সাউথ কোরিয়া দুইটি আমেরিকার বন্ধু এবং দুইটি আমেরিকার অ্যালাই। তো এই মুহূর্তে জাপান, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখেছি যে এবং এখানে সাউথ কোরিয়া এবং জাপানকে বিভিন্ন সামরিক এবং অর্থনৈতিক এবং বিভিন্ন টেকনোলজিক্যাল সাহায্য সহযোগিতা দিয়ে আমেরিকা এই পর্যন্ত নিয়ে এসে তাদের একটি ভালো অ্যালাই হিসেবে তৈরি করে নিয়েছে। এবং 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 কেন বাংলাদেশকে এই এম্পাওয়ারমেন্টের মাধ্যমেই তারা বাংলাদেশকে এখানে তাদের সিআইএ তাদের মডেল ইমপ্লিমেন্ট করতে যাবে, সেই বিষয়টি আমরা পরবর্তীতে আরও বাকি কোশ্চেনগুলোর মাধ্যমে আলোচনা করে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং দেখেন যে এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে চীন এবং রাশিয়ার বড় একটি আধিপত্য রয়েছে এবং আধিপত্য রয়েছে কিন্তু এবং আবার এখানে আধিপত্য রয়েছে। কিন্তু এখানে যদি আমেরিকা তাদের বাংলাদেশের মাধ্যমে এখানে করতে পারে, তো দেখা যাবে যে বাংলাদেশের আশেপাশে চীন, বাংলাদেশের আশেপাশে মায়ানমার এবং বাংলাদেশের উত্তর পূর্ব যে অংশ সেভেন সিস্টারকেও তারা ভারতের কাছ থেকে একটি সেভেন সিস্টারের আশেপাশে বাংলাদেশে যদি আমেরিকা অবস্থান করে তাহলে বাংলাদেশের মাধ্যমে তাহলে ইন্ডিয়াকে একটি চাপের মধ্যে রাখতে পারবে। আমরা জানি যে গত কয়েক বছর যাবৎ ইন্ডিয়া জাতিসংঘের স্থায়ী একটি সদস্য হিসেবে তারা তাদের মনোনয়ন চাচ্ছে এবং এখানে ফ্রান্স এবং জার্মানি তাদেরকে সমর্থন দিচ্ছে। কিন্তু এখানে যদি এই সেভেন সিস্টারের বিভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশের মাধ্যমে তারা একটি টালমাটাল পরিস্থিতি সৃষ্টি করতে পারে, তাহলে ইন্ডিয়া এই দিকে ব্যস্ত থাকবে, অন্যদিকে মনোযোগ দিতে পারবে না। আবার ওইখান দিকে যদি দেখা যায় হংকং এবং এবং চীনের উইঘর এবং তিব্বত, ওদিকেও তারা আমেরিকা একটি বড় প্রভাব রাখতে পারবে বাংলাদেশের মাধ্যমে। তো আমরা যদি দেখি নেক্সটে আরও যে বিষয়গুলো আছে এখানে বাংলাদেশের মতো তো দক্ষিণ কোরিয়া বা জাপানে এরকম রাজনৈতিক বড় বড় শক্তি নেই আওয়ামী লীগ বা বিএনপির মতো। কিন্তু বাংলাদেশে তো এখানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে প্রতিহত করার জন্য যদি তারা একসাথে আওয়ামী লীগ বিএনপি আন্দোলন করে এবং কীভাবে এই আন্দোলনের যে, তো এখনও তো বাংলাদেশে সেক্ষেত্রে বাংলাদেশের এই সিআইএ মডেলটি ইমপ্লিমেন্ট করা ইউএসের জন্য খুবই কষ্টসাধ্য একটি বিষয় হয়ে যাবে। তারপরে এবং দ্বিতীয় যে প্রশ্নটি আছে, দেখুন গত 16 বছরে এখানে বিএনপি গত 16 বছরে ছোট বড় বিভিন্ন আন্দোলন করেছে। 2014 সালে নির্বাচনে, 18 সালে আবার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছে এবং গত অক্টোবরের 23 তারিখ গত বছরে বড় একটি আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু সেটিও সফল হয়নি। এটি আমেরিকার সরকার, আমেরিকার যে সিআইএ এজেন্সি, তারা দেখলো যে এটা যদি বিএনপির মাধ্যমে তারা এই মডেলটি এখানে ইমপ্লিমেন্ট করতে চায়, এখানে সম্ভব না। কিন্তু এখানে যদি অন্য কোনো শক্তি মাধ্যমে এই আমেরিকা তাদের আধিপত্য বিস্তার করতে চায় তাহলে সেটা হয়তো বা করা সম্ভব। তো গত 16 বছরের বাংলাদেশ সাধারণ মানুষের বিভিন্ন ক্ষোভ, সাধারণ মানুষের বিভিন্ন ধরনের এই গুম খুনের রাজনীতি করলো যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। তো এটির মাধ্যমে মানুষের মনে একটি বিশাল ক্ষোভ জন্ম নিয়েছিল এবং তারা ছাত্ররা গত জুলাই মাসে একটি আন্দোলনের মাধ্যমে, কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তারা একটি সরকার বিরোধী আন্দোলনে তারা উপনীত হয়।
এবং খুব অল্প দিনেই এই সরকার বিরোধী আন্দোলনে তারা সফল হয় এবং দেখলো যে আমেরিকা সরকার দেখলো যে এখানে সেনাবাহিনী ও সাধারণ মানুষ এবং স্টুডেন্টের সাথে তারা একাত্মতা প্রকাশ করেছে। তো তারা বুঝলো যে এই মুহূর্তে তারা যদি একটু এই আন্দোলনকে তারা ব্যাকআপ দেয় তাহলে এই এই আওয়ামী লীগ সরকারকে তারা প্রতিহত করতে পারবে। সেই বিষয়টাই এখানে সেই বিষয়টাই নিয়েই তারা সুযোগটা নিয়েছে। এবং 3 নম্বর যে প্রশ্নটি আছে, সামনে আমেরিকান নির্বাচনে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প তারা দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করছে এবং দুইজনের মধ্যে জিতুক না কেন এখানে কি তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে সমর্থন করবে? দেখেন, এইখানে আমেরিকার যে কোনো সরকারই আসুক না কেন, এখানে আমেরিকা তাদের পলিসি, তাদের ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক পলিসি কখনো চেঞ্জ হবে না বা চেঞ্জ করে না। এই সিদ্ধান্তগুলো মূলত আসে আমেরিকার ডিপ স্টেট থেকে। দেখেন, এখানে কমলা হ্যারিস সে হচ্ছে কি ভারতীয় বংশোদ্ভূত এবং হয়েও যদি থাকে সে সে কখনো ভারতের এখানে সাপোর্ট নিবে না, কারণ সিদ্ধান্তগুলো আমেরিকার ডিপ স্টেট থেকে আসে। ও বাংলাদেশের আবার দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিল ক্লিন্টন বা হিলারি ক্লিন্টনের সাথে ভালো সম্পর্ক আছে। এই বিষয়গুলো আছে, কিন্তু দেখা যাবে যে এখানে যেই জিতুক না কেন আমেরিকার যখন কোনো সিআইএ তাদের কোনো মডেল ইমপ্লিমেন্ট করতে যায় তখন সেই দেশটিকে নিয়ে 15 থেকে 20 বছরের একটি পরিকল্পনা নিয়েই তারা নামে। তো এইখানে তাদের যে কোনো সরকারই আসুক আমেরিকার পরবর্তীতে, সেটা তাদের সিআইএ এর নেক্সট পরিকল্পনার ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না, যা বর্তমানে বলবৎ আছে। এবং 4 নম্বর যে প্রশ্নটি আছে, দেখেন এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে আমেরিকা কোনোভাবেই আর নিতে পারছিল না, কারণ আওয়ামী লীগ সরকার 2009 সাল নির্বাচনের পরে 2012 সালে মায়ানমার থেকে একটি বড় সমুদ্র জয় বা সমুদ্র সীমানা তারা নতুনভাবে অর্জন করতে পেরেছিল। এবং 2012 সালের পরে 2024 সালে ইন্ডিয়ার কাছ থেকেও বড় একটি সমুদ্র সীমা তারা জয় করে। এবং এই 12 সালে এবং 14 সালে সমুদ্র সীমা জয় করার পরে বাংলাদেশ এই সমুদ্র সীমার অঞ্চলটিকে 26টি ব্লকে ভাগ করে এবং 26টি ব্লকে ভাগ করার পরে 2024 সালে এসে এর মধ্যে 2টি ব্লকের তেল গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের কাজ ইন্ডিয়াকে দিয়ে দেয়। তো এখানে আমেরিকাও এই তেল গ্যাস অনুসন্ধান কাজের জন্য বাংলাদেশ সরকারের সাথে একটি সোফা এগ্রিমেন্ট করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ এই এগ্রিমেন্টটি আমেরিকার সাথে না করে হাসিনা সরকার এটা ইন্ডিয়াকে একপাক্ষিকভাবে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে এই অনুসন্ধান কাজটি ইন্ডিয়াকে দিয়ে দেয়। এবং পরবর্তীতে দেখা যায় বাংলাদেশ গত বছর কিছু প্লেন কেনার জন্য চুক্তি স্বাক্ষর করতে চেয়েছিল। সেই চুক্তিতে বাংলাদেশ ফ্রান্সের কোম্পানি এয়ারবাসকে তাদের প্লেনের ব্যাপারে তারা চুক্তি স্বাক্ষর করে, কিন্তু ওইখানে এই আমেরিকা থেকেও বাংলাদেশকে বলেছিল যে তাদের আমেরিকান কোম্পানি এয়ারবাসের বোয়িংয়ের প্লেন যাতে বাংলাদেশ কিনে, কিন্তু সেই কাজটি পরবর্তীতে আমেরিকার বোয়িংকে না দিয়ে ফ্রান্সের এয়ারবাস কোম্পানিকেই দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে দেখা যায় আমেরিকা বড় একটি অর্থনৈতিক একটা হার হয় এই ফ্রান্সের কাছে, এবং দেখা যাচ্ছে কোনোভাবেই আমেরিকা বাংলাদেশকে তার কন্ট্রোলে রাখতে পারছে না। শেখ হাসিনা একের পর আরও বিভিন্ন সময় এমন বিভিন্ন কাজ করছিল যাতে আমেরিকার অপমান হচ্ছিল। বলছিল যে একসময় বলেছিল যে যখন র্যাবকে স্যাংশন দেয় তখন বলেছিল যে যখন শেখ হাসিনা সরকার বলেছে আমাদের এই এত বড় সাগর পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়ার কোনোই প্রয়োজন নেই, আমার বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকবে, আমেরিকাকে আমাদের কোনোভাবে প্রয়োজন নেই। তো দেখা যায় বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে আমেরিকাকে অপমান অবস্থিত করে এবং অর্থনৈতিক যে এখানে ব্যবসায়িক যে কাজগুলো আছে আমেরিকা না দিয়ে শুধু একপাক্ষিক ইন্ডিয়াকে এবং পরবর্তীতে বাংলাদেশের প্লেন কেনার কাজটাও ফ্রান্সকে দিয়ে দেয়, এটা আমেরিকাকে আর দেয়নি। এবং 6 নম্বর যে প্রশ্নটি হচ্ছে, বর্তমানে ভারতকে আমেরিকা তাদের বড় একটি থ্রেট হিসেবে মনে করছে চায়নার মতো করেই। তো দেখা যাচ্ছে যে যখন রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হলো তখন যেখানে সমস্ত ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা এবং কানাডার সমস্ত দেশ রাশিয়াকে স্যাংশন দিল, কিন্তু তখন ওই মুহূর্তে রাশিয়ার অর্থনীতিকে একটি স্টেবল জায়গায় ধরে রাখার জন্য রাশিয়ার সাথে ইন্ডিয়া তাদের তেল এবং গ্যাস
ইম্পোর্ট করার তার চুক্তি করলো। তো এই বিষয়টা আমেরিকার মোটেও ভালো লাগেনি এবং আমেরিকার বিরুদ্ধে হয়েই ইন্ডিয়া এই কাজটি করলো। এবং আরেকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি, ইন্ডিয়া বর্তমানে সবচেয়ে বেশি জনবহুল দেশ হিসেবে আছে, যেটি চায়নাকেও ছাড়িয়ে গিয়েছে। এবং আমেরিকার ম্যাক্সিমাম টেক কোম্পানিতে ইন্ডিয়ার লোকজন এখানে আছে এবং ইনডিরেক্টলি হলেও আমেরিকার অর্থনীতিতে ইন্ডিয়ার লোকজন বড় একটি প্রভাব খাটাচ্ছে। এবং যেখানে রাশিয়ার S-400 উপরে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটি উপেক্ষা করেও ইন্ডিয়া এই S-400 রাশিয়া থেকে কিনলো। তো এই বিভিন্ন সমস্ত পরিস্থিতি দেখে এবং অবস্থাগুলো দেখে আমেরিকা কোনোভাবেই চাচ্ছে না যে আর ইন্ডিয়া সামনে আগাক বা সামনে এগিয়ে যাক। এবং লাস্ট কিছুদিন আগে ইন্ডিয়া জাতিসংঘের স্থায়ী সদস্য হিসাবে সমর্থন চাচ্ছিল এবং এখানে ফ্রান্স এবং জার্মানি তাদের অলরেডি সমর্থন দিয়েছে। এবং এই সব মিলে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াকে এখন এই মুহূর্তে একটি থ্রেট হিসেবেই মনে করছে এবং ইন্ডিয়া তার পার্শ্ববর্তীদের সব দেশেই তাদের আধিপত্য এস্টাবলিশ করার চেষ্টা করতেছে। মালদ্বীপও আছে, বাংলাদেশও আছে এবং নেপাল তো অলরেডি ইন্ডিয়ার আন্ডারই বলতে গেলে। তারপর 7 নম্বর যে প্রশ্নটি আছে, দেখুন 1975 সালে আমেরিকার সরকার যে ট্র্যাক 1 ফর্মুলার মাধ্যমে বাংলাদেশের তখন শেখ মুজিবকে এখান থেকে সরকারকে প্রতিহত করেছিল, সেম ওয়েতে 2024 সালে এসে অনেকটা সেরকম ওয়েতেই এই ট্র্যাক 1-এর মাধ্যমে এই শেখ হাসিনার সরকারকে প্রতিহত করে। তো ট্র্যাক 1 বিষয়টি হচ্ছে গিয়ে এমন একটি বিষয় যেখানে ওই দেশের সুশীল সমাজ, সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ জনতা এবং ছাত্রদের মাধ্যমে এই ট্র্যাক 1 ফর্মুলাটি ইমপ্লিমেন্ট করা হয় এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে ওই দেশের সরকারকে প্রতিহত করে আমেরিকা তার পছন্দসই একটি সরকারকে সেখানে তখন ওই মুহূর্তে বসায়। তো এই ট্র্যাক 1 ফর্মুলাটির মাধ্যমে আরেকটি বিষয় হচ্ছে কি অর্থনৈতিক বড় একটি চাপ দেওয়া হয়। দেখুন গত 3-4 বছর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল, রিজার্ভ একদম বলতে গেলে খুবই নিচের দিকে চলে এসেছিল, লাস্ট নাকি 10-12 বিলিয়ন ডলারের মতো ছিল। তো এই অবস্থাতে বাংলাদেশের সরকারকে আর সেম ওয়েতে আমেরিকার সরকার উৎখাত করে এবং বলা হয় এই 2024 সালের আগস্ট মাসেই কেন, দেখেন 1975 সালে আগস্ট মাসেই কিন্তু এই সেম ফর্মুলাতে তখন শেখ মুজিব সরকারকে প্রতিহত করা হয়েছিল এবং পরবর্তী 2024 সালে এসে সেম ওয়েতে 2024 সালের আগস্ট মাসেই এই সরকারকে প্রতিহত করে আমেরিকা এটা বোঝাতে চেয়েছিল যে কেউ যদি আমাদের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান নেয় তো আমরা কিভাবে সেই পূর্বের ইতিহাসের মাধ্যমে পূর্বের ওয়েতেই আমরা ওই সরকারকে প্রতিহত করতে পারি, তোমরা সেটা দেখে নাও। এটার মাধ্যমে আমেরিকা তার শক্তিমত্তার পরিচয় দেয়। তারপরে 8 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে গিয়ে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আর্মি কতটুকু সমর্থন দিবে। দেখুন বাংলাদেশের আর্মিরা অনেক আগে থেকেই ইউএসের জাতিসংঘের বিভিন্ন পিস কিপিং মিশনে তারা অংশগ্রহণ করে। এই পিস কিপিং মিশনে অংশগ্রহণ করার মাধ্যমে তারা বড় এই বাংলাদেশের এই সশস্ত্র বাহিনী বা আর্মি বা পুলিশরা তারা বড় একটি ফিনান্সিয়াল তারা একটি ব্যাকআপ পায় এবং এই পিস কিপিং মিশনটা এই প্রতিটা বাংলাদেশের সেনাবাহিনী এবং আর্মি পুলিশদের জন্য খুবই একটি সম্মানজনক একটি কাজ এবং অর্থনৈতিকভাবেও তারা অনেক লাভবান হয়। তো এই দেখা যায় গত এই আন্দোলনের সময় এই ইউএনের কিছু সামরিক ভেহিকেল বাংলাদেশ আর্মি ব্যবহার করেছিল এবং এটার মাধ্যমে তারা তখন ইউএন প্রশ্ন তুলেছিল এই ইউএনের পিস কিপিং যে ভেহিকেলগুলো আছে এটি কেন ব্যবহার করলো, এটি তখন একটি প্রশ্নের সম্মুখীন হয়ে আসে আর্মি। তো এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এখন আর্মি যেই আছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই এবং পরবর্তীতে যেহেতু আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ইউএনের ভালো একটি সুসম্পর্ক এবং আন্ডারস্ট্যান্ডিং আছে, তো এবং সিআইএর সাথেও বা আমেরিকার সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো একটি আন্ডারস্ট্যান্ডিং আছে, সুসম্পর্ক আছে। সো এখন আর্মিদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করা ছাড়া আর কোনো উপায়ও নেই। এবং 10 নম্বর যে পয়েন্টটি আছে, এই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার
রোহিঙ্গা ইস্যুকে অনেকটাই সমস্যার সমাধান করতে পারবে বলে আমরা মনে করি। দেখুন, গত গত মাসে, আজ থেকে প্রায় 15-20 দিন আগে, প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন এসেছে যে এই রাখাইন স্টেটের প্রায় 99% আরাকান বাহিনী দখল করে নিয়েছে। এখন এটি আর মায়ানমারের জান্তা বাহিনীর হাতে নেই, এবং এই রাখাইন স্টেট যে কোনো সময় একটি কনফেডারেশন কান্ট্রি বা একটি স্টেট হিসেবে ঘোষণা করতে পারে। এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মাধ্যমে আমেরিকা এই রাখাইন স্টেটের আরাকান বাহিনীকে সহযোগিতার মাধ্যমে এখানে তারা একটি বড় এখানে তারা একটা জায়গা করে নিতে পারে। এবং এই যদি জায়গা করে নেয়, আমরা জানবো যে এখানে যেহেতু মায়ানমারে চায়নার একটি বড় একটি আধিপত্য আছে, তো এখানে আমেরিকার একটি আধিপত্য আসতে পারে। এবং এবং বাংলাদেশে বসে কিন্তু এখানে আমেরিকা ইন্ডিয়ার 7 সিস্টারকেও অনেকটা একটি ইন্ডিয়ার 7 সিস্টারকেও একটু হুমকির মুখে ফেলতে পারে। আপনারা দেখবেন যে গত আন্দোলনে বাংলাদেশের ছাত্রদের আন্দোলন দেখে যে সেভেন সিস্টার যারা স্বাধীনতাকামী যারা সংগঠন আছে তারা এবং ছাত্ররা উদ্বুদ্ধ হয়েছে, এবং তারা এখান থেকে অনেকটা শিক্ষা নিয়েছে। এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা দেখব যে কাশ্মীরেও কিন্তু ছাত্ররা অনেক উদ্বুদ্ধ হয়েছে, তারা তাদের নিজস্ব একটি আলাদা স্বতন্ত্র রাষ্ট্রের জন্য আন্দোলন করার জন্য তারা চেষ্টা করতেছে। এবং এর পাশাপাশি হংকং, আবার উইঘর, তিব্বতেও তারা আমেরিকা এই বাংলাদেশের মাধ্যমে তারা এখানে একটা প্রভাব বলয় স্থাপন করতে পারে। এখন শেষের দিকে এসে আমরা যেই বিষয়টিতে উপনীত হতে পারছি, বাংলাদেশ কি যুক্তরাষ্ট্র যেই তাদের সিআইএ মডেলের দুইটি দিক, একটা হচ্ছে বাংলাদেশকে কি এখানে মধ্যপ্রাচ্যের মতো সিরিয়া বা লেবানন বা ইয়েমেনের মতো একটি গৃহযুদ্ধের একটু মতো পরিস্থিতি তৈরি করে কি বাংলাদেশকে মাধ্যমে কি তাদের শক্তিমত্তা জানান দিবে, এবং ভারত, রাশিয়া, চীন বা মায়ানমারকে কন্ট্রোল করতে যাবে, নাকি এখানে সাউথ কোরিয়া এবং জাপানের মতো এম্পাওয়ারমেন্টের মাধ্যমে বাংলাদেশে তারা এই পার্শ্ববর্তী দেশকে কন্ট্রোল করবে। দেখুন, বাংলাদেশে যদি এখানে আমরা যদি দেখি যে আমেরিকার এই দুইটি সিআইএ মডেলের দুইটি সিস্টেমের মধ্যে দ্বিতীয় যে সিস্টেমটি হচ্ছে এম্পাওয়ারমেন্টের মাধ্যমেই, যেখানে তারা আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করেছে, সেখানে তারা বেশি সফল হয়েছে। আবার ওদিক দিয়ে দেখেন সফল হয়েছে, যেমন এখানে কিন্তু জাপানে যে এম্পাওয়ারমেন্টের মাধ্যমে বা সাউথ কোরিয়া যে এম্পাওয়ারমেন্টের মাধ্যমে তার টেক সাইডে যেমন উন্নতি করেছে, তাদের অর্থনৈতিক সাহায্য সহযোগিতা দিয়ে এবং বিভিন্ন টেকনোলজিক্যাল হেল্প দিয়ে জাপানকে এবং সাউথ কোরিয়াকে সাহায্য করেছে। বাংলাদেশেও যদি এরকম যুক্তরাষ্ট্রের কাছ থেকে এরকম সাহায্য সহযোগিতা বা টেক সাইডে এবং অর্থনৈতিক সাইডে যদি এবং টেকনোলজিক্যাল সাইডে যদি সাহায্য সহযোগিতা পায়, তাহলে বাংলাদেশের জন্য এটা খারাপ কি? এটা অবশ্যই ভালো একটি দিক। এবং বাংলাদেশ যদি এরকম দেখা যায় এবং ইন ফিউচার বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও যদি উন্নত করে, তাহলে আমাদের দেশ পরবর্তীতে দেখা যাবে আগামী কিছু বছর পরে এই ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারবে। একটি বিষয় হচ্ছে, আমরা এই গত 16 বছরে এবং ইন্ডিয়ার দাসত্বের থেকে আমরা শুধু লসই আমাদের হয়েছে, কোনো লাভ হয়নি। আমরা যদি এই ইন্ডিয়ার আধিপত্য না স্বীকার করে আমরা যদি আমেরিকার সাথে অ্যালাই করে যদি আমরা চলতে পারি, তাহলে এটা অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য তুলনামূলক ভালো হবে। কেন আমরা ইন্ডিয়ান দাসত্ব আমরা বরণ করে নেব? দেখেন, বর্তমানে বাংলাদেশ সারা বিশ্বে আপনার কোনো না কোনো ছোটো দেশগুলোকে কোনো না কোনো সাইডে আপনার যেতেই হবে। হয় আপনি রাশিয়ার পক্ষ নিয়ে আপনি থাকেন, হয়তো বা দেখা যায় আপনি আমেরিকার পক্ষ নিয়ে থাকেন, বা রাইজিং পাওয়ার যেই আছে চীনের পক্ষ নিয়ে থাকেন। আপনি যার পক্ষ নিয়ে কারো না কারো সাপোর্ট নিয়ে আপনার থাকতেই হবে। সেক্ষেত্রে আমরা কেন আমেরিকার সাপোর্ট নিয়ে আমরা এগিয়ে যাব না? আমাদের আমেরিকা যদি আমাদের সাপোর্ট দেয় হবে, তাহলে আমাদের সেটা খারাপ কি? কখনোই আমরা চাই না যে আমরা ইন্ডিয়ার দাসত্ব স্বীকার করি। তো এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি এইভাবে আমাদের এই বিপ্লবটা বা এই আন্দোলনটাকে যে কোনো সময় এই বিরোধী শক্তিরা হয়তো দেখা যাচ্ছে যে পরাজিত শক্তি আওয়ামী লীগ বা অন্য বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে আবার একটি কুয়ের চেষ্টা করা যেতে পারে বা চেষ্টা করতে পারে।
তো আমরা সেই বিষয়ে সচেতন থাকব এবং যাতে কোনোভাবেই এর পরবর্তীতে আর কোনো ধরনের এই কোনো ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে আর জেঁকে বসতে না পারে সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। আপনাদের মতামতগুলো কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম।